হামাসের নতুন ত্রাস, ৩০,০০০ ফিলিস্তিনি তরুণের যাত্রা ইসরায়েলের দিকে। গাজা উপত্যকায় হামাসের সামরিক শাখা ইজ্জউদ্দিন আল কাসাম ব্রিগেড বিপুল সংখ্যক নতুন যোদ্ধা নিয়োগ করেছে। সারা গাজায় আতঙ্কের ঝড় তুলে ৩০,০০০ তরুণকে একসাথে সংগ্রহ করে তারা তৈরি করছে একটি বিপুল শক্তি। এই তরুণেরা, যারা বেশিরভাগই আর্থিকভাবে বিপদগ্রস্ত, গাজার অসম্ভব পরিস্থিতিতে হামাসের দিকে ঝুঁকে পড়ছে যেন তাদের জীবনের একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে এই যুদ্ধ। কিন্তু কি আছে এই যুদ্ধের পেছনে? কিভাবে এই তরুণরা ইসরায়েলের জন্য বিপর্যয় তৈরি করতে পারে? গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ, নতুন প্রজন্মের প্রস্তুতি। গাজার প্রতিটি কোনায় গোপন সামরিক ক্যাম্পে এই তরুণদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গেরিলা যুদ্ধের কলাকৌশল, রকেট হামলা এবং বিস্ফোরক ডিভাইস ব্যবহার শেখানো হচ্ছে তাদের। যদিও তাদের কাছে প্রথাগত সামরিক প্রশিক্ষণ নেই, তবে তাদের জানানো হচ্ছে কিভাবে মাটির নিচে লুকানো থেকে সন্ত্রাসী হামলা করতে, হামাসের পতাকা নিয়ে শত্রুকে প্রতিরোধ করতে। শত্রু শক্তি তাদের সামনে দাঁড়িয়ে, অথচ তারা জানে এটি তাদের একমাত্র সুযোগ। হামাসের এই নিয়োগ কার্যক্রম সাম্প্রতিক মাসগুলোতে ঘটেছে যখন গাজার ভেতর থেকে একে একে যুদ্ধের ভয়াবহতা বেড়েছে। ইসরায়েলের কঠোর অবরোধ, ক্ষুধা, পানি এবং খাদ্যের অভাব, এই সব কিছুই গাজার তরুণদের জন্য এক কঠিন যুদ্ধের পটভূমি তৈরি করেছে। এবং তাই তাদের কাছে হামাসের প্রতি আনুগত্য কেবল রাজনৈতিক নয়, এটি এক অস্তিত্ব রক্ষার কৌশল হয়ে উঠেছে। ইসরায়েলের কষ্ট, হামাসের শক্তি এবং প্রতিরোধ। হামাসের এই নতুন শক্তি ইসরায়েলি বাহিনীকে ভাবতে বাধ্য করছে, আমরা কি সত্যিই হামাসকে শেষ করতে পারবো? ৭ অক্টোবরের হামলা পরবর্তী সময়ে ইসরায়েল গাজায় প্রবেশ করেছে একমাত্র লক্ষ্য হামাসকে নির্মূল করা। কিন্তু এখন যে হামাসকে তারা নির্মূল করতে চেয়েছিল, সে হামাস আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। প্রতিরোধ, দৃঢ়তা আর প্রতিশোধ, এই তিনটি শব্দে আবদ্ধ হামাসের নতুন সেনারা, যাদের মধ্যে অনেকেই আজও নতুন সৈনিক। নতুন এই সৈন্যরা গাজায় ছড়িয়ে পড়ে, হিট অ্যান্ড রান আক্রমণ চালিয়ে যাচ্ছে, অথচ প্রশিক্ষণ খুবই সীমিত। কেমন হচ্ছে গাজার মানুষের অবস্থা? গাজার অবস্থা ভয়াবহ। খাদ্য, পানি, ওষুধ, এই তিনটি মৌলিক চাহিদা আজ গাজার মানুষের কাছে বিলাসিতার মতো। ইসরায়েল গাজার প্রতি সমস্ত মানবিক সরবরাহ বন্ধ করে দিয়েছে, অথচ সেখানকার মানুষদের প্রতিদিনের জীবন ধারণ করা হয়ে উঠেছে এক কঠিন সংগ্রাম। তাদের সামনে হামাসের শক্তি এক নতুন আলো হিসেবে দেখা দেয়, যেখানে গাজার প্রতিটি তরুণ আজ এক নতুন যোদ্ধা হয়ে দাঁড়িয়েছে, যারা দেশ রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তবে এই শক্তি কি সত্যিই ইসরায়েলের বিরুদ্ধে সফল হবে? ইসরায়েলি বাহিনী গাজায় প্রবেশ করার পর থেকেই তারা জানিয়ে দেয় তারা হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করবে। কিন্তু হামাসের যে শক্তি, প্রতিরোধ এবং আক্রমণের ক্ষমতা দেখা যাচ্ছে, তা ইসরায়েলকে চরম ব্যস্ত রাখছে। সেখানকার বন্দি শিবির, হাজার হাজার হতাহত, যে বেদনা গাজার মানুষ বয়ে নিয়ে চলছে, সেই দুঃখবোধ হয় হামাসের যোদ্ধাদের আরও শক্তিশালী করেছে। তাদের প্রতিটি হামলা, প্রতিটি আক্রমণ যেন এক নতুন কাহিনী। যখন তারা আঘাত হানে, তখন তা সুনামির মতো একের পর এক তরুণ নতুনভাবে উঠে দাঁড়াচ্ছে, যেন হামাসের শক্তির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে। তবে যুদ্ধ কখনো শেষ হয় না, এটা শুধুই শুরু। যুদ্ধের বিভৎসতা আমাদের সামনে। গাজার মানুষ, ইসরায়েলের সেনারা, সবাই যেন তাদের ভাগ্য লিখে চলেছে এই যুদ্ধে। কিন্তু হামাস তাদের নতুন শক্তি দিয়ে ফের শক্তিশালী হচ্ছে, এবং ইসরায়েল আজও তাদের লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হচ্ছে। এখনো পর্যন্ত তারা গাজার সব বন্দীকে মুক্ত করতে পারেনি। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইসরায়েলি সেনাদের মধ্যে প্রাণহানির খবর মিলেছে। হামাসের একটি অতর্কিত হামলায় এক ইসরায়েলি সেনা নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জন নারী, যারা ইসরায়েলের ৪১৪তম কমব্যাট ইন্টেলিজেন্স ইউনিটের সদস্য। ঘটনাটি ঘটেছে গাজার উত্তরের বেইত হানুন এলাকায়, যেখানে ইসরায়েলি বাহিনী হামাসের সুড়ঙ্গ পরিষ্কার করার একটি অভিযান চালাচ্ছিল। এ সময় হঠাৎ হামাসের যোদ্ধারা এক সুড়ঙ্গের খাতিকে গুলি ছুড়লে সংঘর্ষের সূত্রপাত হয়। নিহত সেনাকে শনাক্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তার নাম গালেব স্লিমান আল নাসাসরা, বয়স ৩৫ বছর। তিনি ছিলেন দক্ষিণ ইসরায়েলের শহর রাহাতের বাসিন্দা এবং গাজা ডিভিশনের একজন ট্র্যাকার বা ট্র্যাক অনুসরণে প্রশিক্ষিত সৈনিক। ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় পুনরায় সামরিক অভিযান শুরু করার পর এই প্রথমবার কোনো ইসরায়েলি সৈন্য নিহত হলেন। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী এটি ছিল ২৫২তম ডিভিশনের একটি অভিযান। ইসরায়েলি সেনারা গাজার সীমান্ত সংলগ্ন এলাকায় হামাসের সুড়ঙ্গ ধ্বংস করার কাজ করছিলেন। এই সময় রাত ১২টা ৫৮ লজিস্টিক রুটে থাকা একটি দল হঠাৎ এক সুড়ঙ্গের খাত থেকে গুলিবিদ্ধ হয়। আইডিএফ জানিয়েছে হামাস যোদ্ধারা তাদের একটি সেনা গাড়ির দিকে একটি আরপিজি বা রকেট প্রপেলড গ্রেনেড নিক্ষেপ করে। এই বিস্ফোরণে মোট ৫ জন সৈন্য আহত হন, যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের মধ্যে 3 জন নারী, যারা ইসরায়েলের 414তম কমব্যাট ইন্টেলিজেন্স ইউনিটের সদস্য। এছাড়া একজন কমব্যাট মেডিক এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। এই হামলার পরপরই কর্নেল ওমরি মাসিয়ানের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু মাত্র আধ ঘন্টা পরে রাত 1:25 হামাস আবার একটি বিস্ফোরণ ঘটায়। এবার লক্ষ্য ছিল সেই উদ্ধারকারী দল। আইডিএফ জানিয়েছে এই বিস্ফোরণে ওয়ারেন্ট অফিসার গালেব স্লিমান আল নাসাসরা ঘটনাস্থলে মারা যান এবং আরেকজন ট্র্যাকার গুরুতর আহত হন। এই হামলার জবাবে ইসরায়েলি সেনাবাহিনী পাল্টা অভিযান চালিয়েছে। তারা জানিয়েছে যারা এই হামলার পেছনে ছিল তাদের লক্ষ্য করে তারা বিমান হামলা চালিয়েছে। সেনাবাহিনী আরও জানিয়েছে গাজায় তাদের বর্তমান সামরিক অভিযানের মূল উদ্দেশ্য হল তথাকথিত বাফার জোন সম্প্রসারণ। এর মানে সীমান্তবর্তী এলাকায় হামাসের উপস্থিতি ও হামলা ঠেকাতে সেখানে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ জোরদার করা হবে। তবে বিশ্লেষকরা বলেছেন এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো গাজার ভেতরে হামাসের প্রতিরোধ এখনো শক্তিশালী। সুড়ঙ্গ ব্যবস্থার মাধ্যমে তারা এখনো ইসরায়েলি সেনাদের চমকে দিতে সক্ষম। এমনকি ইসরায়েলের নজরদারি এবং প্রযুক্তিগত সুবিধা থাকা সত্ত্বেও হামাস বারবার সেনাবাহিনীকে টার্গেট করছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, আমরা যে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি তা অত্যন্ত জটিল এবং বিপজ্জনক। প্রতিপক্ষ এখনো কার্যকর এবং হুমকির মুখে আমাদের বাহিনী। এই হামলার পর গাজায় উত্তেজনা আরও বেড়েছে। যদিও ইসরায়েল বলেছে তাদের বাফার জোন সম্প্রসারণের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে চায়, কিন্তু বাস্তবতা হলো হামাস এখন অন্ধকার সুড়ঙ্গের আড়াল থেকে গর্জে উঠছে। গাজার মাটিতেই লেখা হচ্ছে প্রতিরোধের নতুন ইতিহাসে। যুদ্ধ যখন মুখোমুখি বাস্তবতার, গাজায় আইডিএফ এর সবচেয়ে মর্মান্তিক স্বীকারোক্তি। 7 মাসের আগুনের লেলিহান শিখা, ধ্বংসস্তূপে পরিণত গাজা, আর তবু দাঁড়িয়ে আছে তারা। হ্যাঁ, হামাস এখনো পরাজিত নয়। এ এক বিস্ময়, এক স্বীকারোক্তি, এক নতজানু স্বর। ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির যেন বিস্ফোরণ ঘটালেন শব্দে। তিনি বললেন, হামাস এখনো নিয়ন্ত্রণে, আমাদের বাহিনী চাপের মুখে, আমাদের সম্পদ সীমিত। এটাই যুদ্ধের সবচেয়ে সাহসী সত্য। এটা শুধু এক সামরিক ঘোষণাই নয়, এ যেন ইসরায়েলি সেনাদের আত্মনাদ। গোপন ব্রিফিংয়ে তিনি বললেন, মন্ত্রিসভার চোখে চোখ রেখে স্বীকার করলেন, আমরা অভ্যন্তরীণভাবে ক্লান্ত, বাহিনীর সংখ্যা কমে যাচ্ছে, রিজার্ভ ইউনিটগুলিতে অংশগ্রহণ নেমে এসেছে মাত্র 60%। এই সেই সেনাবাহিনী যারা নিজেদের মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর বলে ঘোষণা দিয়েছিল, আজ তারাই বলছে আমরা অভাবের মধ্যে আছি, ট্যাঙ্ক নেই, সাঁজোয়া যান নেই, আরো যুদ্ধ মানে আরো ঝুঁকি, আরো পতন। সেনাবাহিনীতে ছড়িয়ে পড়েছে ক্লান্তি। যুদ্ধ জয় নয়, এখন তারা চায় শান্তি। শত শত সৈন্য এবং সাবেক যোদ্ধা স্বাক্ষর করছেন আবেদনপত্রে, চাইছেন যুদ্ধের রীতি, চাইছেন বন্দি বিনিময়। তাদের মুখে একটাই কথা, জিম্মিদের ফিরিয়ে আনুন। কিন্তু নেতানিয়াহু হুমকি দিচ্ছেন, যারা আবেদন করবে তাদের বরখাস্ত করা হবে। ইসরায়েলি সেনাদের চোখের জলেই কি তবে ভিজে যাবে কাঁধের বন্দুক? গাজার বুকে ইসরায়েলি বাহিনীর সামনে এক নতুন প্রতিপক্ষ, হামাস নয়, স্বয়ং বাস্তবতা। ইসরায়েলি সেনাপ্রধান জানিয়েছেন, হামাস এখনো পরাজিত হয়নি, আমাদের সেনাবাহিনী সংখ্যায় বেশি কাজ করছে। এটা এমন এক বক্তব্য যা অনেককে অবাক করে দিয়েছে। নেতানিয়াহুর সেনাবাহিনী কি তাহলে হামাসের কাছে পরাজয় স্বীকার করতে প্রস্তুত? ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, গাজায় হামাস এখনো শক্ত অবস্থানে রয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, তাদের সেনাবাহিনী চরম চাপে রয়েছে এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবও দেখা দিচ্ছে। তিনি ইসরায়েলের মন্ত্রিসভাকে জানিয়েছেন, কয়েক মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পরও হামাস এখনো গাজার নিয়ন্ত্রণে। জামির স্বীকার করেছেন, শুধু যুদ্ধের কৌশল দিয়ে গাজায় সব লক্ষ্য পূরণ করা সম্ভব নয়। তাই তিনি বলেছেন, যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। গাজার ভিতরে ইসরায়েল চায় বাফার জোন বিস্তৃত করতে, কিন্তু সেনারা বলছে তা করতে সময় লাগবে, অনেক সময়, যা আজ তাদের পাশে নেই। অথচ অন্যদিকে এক বিস্ময়কর দৃঢ়তায় হামাস এখনো গাজায়। তারা আছে, তারা লড়ছে। 20,000 যোদ্ধা এখনো সক্রিয়। পুরনো কমান্ডাররা এখনো নির্দেশ দিচ্ছেন, চলছে প্রতিরোধ, চলছে প্রতিশোধ। হ্যাঁ, যুদ্ধ এখনো শেষ নয়, গাজা এখনো দমেনি। ধ্বংসের মাঝেও প্রতিরোধের গর্জন। বিজয় দাবি করছে সেই শক্তি যাকে বারবার মুছে ফেলতে চেয়েছে ইসরায়েলিরা। এটাই গাজার গল্প। এটা শুধু গুলির নয়, এটা মনোবলের যুদ্ধ। এখানে ছিন্ন ভিন্ন শহরের ভেতরেও টিকে থাকে আশা। এটাই গাজার যুদ্ধ। এটা কি ইসরায়েলের লজ্জা নয়? এই গল্পের নাম অপরাজেয়। এই কাব্য গাজার, এই কাব্য প্রতিরোধের।
গাজায় আগুন, গাজায় বিস্ফোরণ, গাজায় পাতা ফাঁদে ধরা পড়েছে ইসরায়েলি সৈন্যরা। হামাস টানেলের খাদে টেনে নিয়ে গেছে, তারপর মুহূর্তে উড়িয়ে দিয়েছে সবকিছু। বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্য নিহত, ধ্বংস হয়েছে 5টি D9 বুলডোজার মাত্র 2 দিনে। গাজা এখন নিছক এক যুদ্ধক্ষেত্র নয়, এটি এক থেমে থাকা আগ্নেয়গিরি, যেখানে প্রতিটি পদক্ষেপ মৃত্যুর আমন্ত্রণ। আর ঠিক সেইখানেই আল কাসাম ব্রিগেড চালিয়েছে এক শীতল পরিকল্পনার বিস্ফোরণ। খান ইউনিসের দক্ষিণে কিজান আল নাজ্জার, সেই এলাকা জুড়ে ছিল নিঃশব্দ অপেক্ষা, কিন্তু হঠাৎ করে সেই নীরবতা ছিন্ন করে গর্জে ওঠে বিস্ফোরণ। হামাস দাবি করেছে তারা ইসরায়েলি সৈন্যদের একটি বুবি ট্র্যাপড টানেলের দিকে প্রলোভিত করে নিয়ে যায়। তাদের ভাষায় একাধিক সৈন্য সুড়ঙ্গের খাদের ভেতরে নেমে আসে, তখনই ঘটে সেই পরিকল্পিত মৃত্যু। টানেলের গভীরে আগে থেকে বসানো ছিল বিস্ফোরক, সেই ডিভাইসগুলো একসঙ্গে বিস্ফোরণ ঘটানো হয়। এক মুহূর্তে ঝরে পড়ে জীবন, ছিঁড়ে যায় অস্ত্রধারীদের গর্ব। বিস্ফোরণে নিহত হয় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা, আহত হয় আরো অনেকে। এক নাটকীয় ঘূর্ণি যেখানে শিকার আর শিকারী বদলে যায় মুহূর্ত। হামাস জানিয়েছে ঠিক একই দিনে একই এলাকায় আরো বিস্ফোরণ ঘটানো হয়, উড়িয়ে দেওয়া হয় 2টি D9 বুলডোজার। তবে থেমে থাকেনি তারা। একদিন পর আরো 3টি D9 বুলডোজারকে নিশানা বানানো হয়। ব্যবহার করা হয় একসঙ্গে 3টি অস্ত্র, একটি ইয়াসিন 105 ক্ষেপণাস্ত্র, একটি শাওয়াজ বিস্ফোরক ডিভাইস, একটি ব্যারেল বোমা। মাটি কাঁপে, ধ্বংসস্তূপে পরিণত হয় ইসরায়েলি প্রযুক্তি। এ যেন এক মহাকাব্যিক প্রতিশোধ, ধ্বংসই যার ভাষা। এই দৃশ্যপটের মধ্যেই হামাস জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব। তাদের প্রধান আলোচক সরাসরি জানিয়ে দিয়েছেন এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়, কারণ এতে যুদ্ধ থামবে না, বরং চলতেই থাকবে। তার কণ্ঠে প্রতিবাদের আগুন। নেতানিয়াহু ও তার সরকারের ব্যবহৃত আংশিক চুক্তিগুলো আসলে একটি রাজনৈতিক চাল, যার মাধ্যমে যুদ্ধ, গণহত্যা ও অনাহার অব্যাহত রাখা হবে। এমনকি তার নিজের বন্দীদের জীবন দিয়ে হলেও আমরা সেই ষড়যন্ত্রের সঙ্গী হব না। ইসরায়েল দাবি করেছে এখনো 59 জন জিম্মি হামাসের হাতে। তাদের মধ্যে 35 জনের মৃত্যু ইতোমধ্যেই নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই তালিকায় রয়েছেন 7 অক্টোবর 2023 অপহৃত 58 জন, আর রয়েছেন লেফটেন্যান্ট হাদার গোল্ডিন। 2014 সালে নিহত, এখনো তার মরদেহ ফিরে আসেনি। এখনো পর্যন্ত হামাস মুক্ত করেছে 139 জন জিম্মি। 2023-এর শেষ দিকে ও 2025-এর শুরুতে 2টি চুক্তিতে 8 জন নিহত জিম্মির দেহ ফেরত দেওয়া হয়েছে। সেনাবাহিনী জীবিত উদ্ধার করেছে 8 জন, আর গাজা থেকে উদ্ধার করা হয়েছে আরও 41টি মৃতদেহ। আতঙ্কের সাইরেন, আকাশে বিদ্যুতের রেখা, ইসরায়েলের হাইফার আকাশে যেন আগুনের পাখি ডানা মেলেছে। ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শহর জুড়ে এনে দিয়েছে ভয়, আর তাতে কেঁপে উঠেছে ইসরায়েল। ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তারা এই ক্ষেপণাস্ত্র প্রায় সফলভাবে আটকাতে পেরেছে। তবে প্রায় শব্দটি জড়িয়ে রেখেছে আতঙ্কের অবশিষ্ট রেশ। যদিও সোজাসুজি আঘাতের কোনো তথ্য নেই, তবুও হাইফা, কিরিয়াত আতা আর পশ্চিম গ্যালিলির মানুষ ছুটে গেছে আশ্রয় কেন্দ্রের দিকে। প্রতিবেদন বলছে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো স্পষ্ট নয়, তবে স্পষ্ট হয়ে উঠছে হুথি বিদ্রোহীদের প্রতিশোধের ভাষা। ইয়েমেনে মার্কিন হামলার জবাব দিতে গিয়ে তারা বেছে নিয়েছে ইসরায়েলের মাটি, ইসরায়েলের আকাশ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রই আকাশে বাজিয়েছে বিমান হামলার সাইরেন। এক মুহূর্তের মধ্যেই সাইরেনের শব্দে কেঁপে ওঠে 3টি শহর, হাইফা, কিরিয়াত আতা এবং পশ্চিম গ্যালিলি। তৎক্ষণাৎ সক্রিয় করা হয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। আইডিএফ ঘোষণা করে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করা হয়েছে। ম্যাগেন ডেভিড আদম অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে এই হামলায় সরাসরি কেউ আহত হয়নি, তবে যারা আশ্রয়ের খোঁজে ছুটে এসেছিল তাদের মধ্যে আহতদের চিকিৎসা দিচ্ছে প্যারামেডিক দল। ইরান সমর্থিত এই হুথি বিদ্রোহীরা এর আগেও ইসরায়েলকে লক্ষ্য করে বহু ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। তারা দাবি করেছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকেও তারা টার্গেট করেছে। তাদের মতে এই হামলাগুলো গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতির চিহ্ন, একটি বার্তা, একটি প্রতিরোধের পতাকা। ইসরায়েলে হামলার মাত্র কয়েক ঘন্টা আগেই হুথিরা মার্কিন সম্পদে হামলা চালিয়েছিল। হুথি বিদ্রোহীরা ঘোষণা করেছে এপ্রিল মাসে তারা 7ম MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে।
এই সাফল্য এসেছে হুথিদের নিজস্বভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। একটি দেশীয় প্রযুক্তি, একটি প্রতিরোধের প্রতীক, যা প্রমাণ করে বাতাসে ওঁত পেতে আছে হুথিদের চোখ। এই হামলা কেবল আকাশে সীমাবদ্ধ নয়, এবার হুথিদের নিশানা সমুদ্র। তারা বলেছে তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী যৌথভাবে দুটি সামরিক অভিযান পরিচালনা করেছে। লক্ষ্যবস্তু মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং ইউএসএস কার্ল ভিনসন। লোহিত সাগর ও আরব সাগরের বুকে এই দুটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে চালানো হয়েছে ডানাওয়ালা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা। আমেরিকা, যার নৌবহর মানে আধিপত্য, আজ হুথিদের নিশানায় জর্জরিত। হুথি বিদ্রোহীরা বলছে এটি শুধু প্রতিশোধ নয়, এটি প্রতিশ্রুত বিজয়ের দিকে যা। তাদের ভাষায় গাজার সমর্থনে যুদ্ধ চলছে। হুথি বিদ্রোহী যেন এক মহাযুদ্ধের সেনানী। তারা ড্রোন নামায়, যুদ্ধজাহাজে হামলা করে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। তারা গাজার জন্য লড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এই লড়াই কেবল সংহতির নয়, এটি শক্তি দেখানোর আন্তর্জাতিক কৌশল। হুথিরা এখন নতুন আঞ্চলিক শক্তির প্রতীক। এটা কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি এক দুর্বার শক্তির প্রতিশোধের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের অবিরাম বিমান হামলার মধ্যেও হুথিরা তাদের শক্তি আর সাহস বাড়িয়ে চলেছে। তারা সেই শক্তি নিয়ে হুমকি দিচ্ছে তাদের পরবর্তী পদক্ষেপ আরও ভয়াবহ হবে। যুদ্ধ পরিষদের বৈঠক শেষে হুথিরা ঘোষণা করেছে তারা এখন আরো আগ্রাসী, ইসরায়েলকে টার্গেট করার জন্য প্রস্তুত। আমেরিকার আগ্রাসনের কোনো প্রভাব নেই। 22শে এপ্রিল হুথিরা এক রক্ত গরম করা বার্তা প্রকাশ করে, যা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। তারা দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 1000 বিমান হামলা তাদের সামরিক সক্ষমতাকে একদমও নড়াতে পারেনি। আমাদের দেশের বিরুদ্ধে শুরু হওয়া আমেরিকান আগ্রাসন, যার মধ্যে প্রায় 1000 বিমান হামলা ছিল, আমাদের সামরিক সক্ষমতাকে 1% প্রভাবিত করেনি, হুথিরা ঘোষণা করেছে। তাদের আত্মবিশ্বাস আকাশচুম্বী, এটি কিছুই করেনি। আমরা সকলের কাছে নিশ্চিত করছি যে আমরা এখনো আমাদের সমস্ত শক্তি এবং আমাদের সামরিক অস্ত্রাগার ধরে রেখেছি এবং আমরা দ্রুত আমাদের সামরিক সক্ষমতা, যার মধ্যে আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে, বিকাশ করতে চলেছি। ইসরায়েলের জন্য কঠোর বার্তা। এতদিনের শত্রু ইসরায়েল এখন তাদের লক্ষ্য। যা আসছে তা ইহুদিবাদী সত্তার জন্য আরো কঠোর হবে, যা সবচেয়ে বেদনাদায়ক এবং শক্তিশালী আঘাত পাবে। হুথিরা সতর্ক করে দিয়েছে। এর অর্থ কি? এক ভয়াবহ প্রতিশোধের ইঙ্গিত। তারা জানিয়ে দিয়েছে যে কেউ তাদের দেশে আক্রমণ করবে তারা শিগগিরই পরাজিত হবে এবং তারা কিছুই অর্জন করতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান, যা ডিয়েগো গার্সিয়া দ্বীপে মোতায়েন করা হয়েছে, তা হুথিদের নতুন শত্রু। এরই মধ্যে হুথিরা তাদের সামাজিক মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছে, যা স্পষ্টভাবে এই বিমানগুলোকে আক্রমণের জন্য চ্যালেঞ্জ করছে। এই ছবিটি শুধুই একটি হুমকি নয়, একটি ঘোষণা। তারা বুঝিয়ে দিচ্ছে তাদের প্রতিরোধের শক্তি এবং ক্ষমতা আরও বৃদ্ধি পাচ্ছে। তারা প্রস্তুত। মার্কিন বোমারু বিমানকে উপহাস। চলমান বোমা বর্ষণ সত্ত্বেও হুথিরা তাদের অবস্থানে অবিচল রয়েছে। তারা যতই হামলা চালাক না কেন, আমাদের কিছুই হবে না, তারা দাবি করে। এটি ছিল এক অসীম সাহসিকতার চিহ্ন। মার্কিন বিমান হামলা সত্ত্বেও হুথিরা তাদের সেনাবাহিনী ও সামরিক শক্তি অক্ষত রেখে চলে। তাদের মানসিকতা পরিষ্কার, এই যুদ্ধের শেষ তারা হবে না, বরং তাদের শত্রুরাই পরাজিত হবে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা তীব্রতর হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা, বিশেষ করে ইসরায়েল, যতই আক্রমণ চালাক, হুথিরা ততই সাহসী হয়ে উঠছে। তারা একে একে প্রমাণ করে চলেছে যে হামলা তাদের শক্তিকে ভেঙে ফেলতে পারে না, আর প্রতিরোধের প্রস্তুতিও তাদের মধ্যে শক্তিশালী। আজ তারা একাধিক আক্রমণের পরেও অটুট, আর আগামী দিনগুলোতে তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। তবে হুথিরা শুধু আক্রমণ করতে প্রস্তুত নয়, তারা নিজেদের শক্তি আরো দৃঢ় করতে রীতিমতো পরিকল্পনা করছে। তারা তার পরবর্তী প্রতিরোধ যুদ্ধের জন্য নিজস্ব প্রতিরক্ষা মেকানিজম গড়ে তুলছে, যেখানে বিশেষ বাহিনীর আক্রমণ ছাড়াও বড় ধরনের হামলা হতে পারে। ইয়েমেনের পরিস্থিতি দিন দিন আরো ভয়াবহ হয়ে উঠছে। বিশেষ করে হুথিরা যখন প্রস্তুত, তারা তীব্র আক্রমণের জন্য উন্মুখ। ইয়েমেনি সরকারের প্রস্তুতি আর মার্কিন বিমান হামলা মিলিয়ে সামনে কি অপেক্ষা করছে তা এখন পরিষ্কার। একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ, যা সমাপ্তি হতে সময় নেবে। হুথিরা তাদের শক্তি জোরালো করছে। তাদের ওপর যত আক্রমণ হচ্ছে, ততই তারা ফিরে আসছে আরো কঠোরভাবে। ইসরায়েলের আকাশে ইয়েমেন সশস্ত্র বাহিনীর জুলফিকার ক্ষেপণাস্ত্র।
কেঁপে উঠল তেল আবিব। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ছুঁড়ে দিল এক ধ্বংসের বার্তা। হুথি গোষ্ঠী ঘোষণা দিয়েছে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের আশেপাশে। মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানবন্দরের কাছের একটি সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হয়েছে। আর সেই মুহূর্তেই সাইরেন বেজে ওঠে মধ্য ইসরায়েল এবং জেরুজালেম জুড়ে। আতঙ্কে চমকে ওঠে শহরের প্রতিটি প্রাণ। টাইমস অফ ইসরায়েলের রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। তবে এখানেই শেষ নয়, টুইস্ট আসে সাগরের বুকে। হুথিদের মুখপাত্র জানান, লোহিত সাগর ও আরব সাগরে মোতায়েন থাকা 2টি মার্কিন বিমানবাহী রণতরীকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সঙ্গে ছিল তাদের এসকর্টিং যুদ্ধ জাহাজ। এই একই সময়ে ইয়েমেনের রাজধানী সানার আকাশে মার্কিন একটি MQ-9 ড্রোনকে তারা গুলি করে নামিয়েছে। মুখপাত্র স্পষ্ট বলেন, সানার আকাশে শত্রু আচরণ চললে আকাশটাই রণক্ষেত্র হবে। এরপর আসে এক ভয়ঙ্কর হুঁশিয়ারি। আমেরিকার সামরিক আগ্রাসন যত বাড়বে, পাল্টা হামলা তত ভয়ঙ্কর হবে। সংঘর্ষ বাড়বে, যুদ্ধ জ্বলে উঠবে। এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন মার্চের মাঝামাঝি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের বিরুদ্ধে নির্ধারক ও শক্তিশালী সামরিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এরপর তিনি হুমকি দেন হুথিদের সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। হুথিরা রুখে দাঁড়িয়েছে, শুধু দাঁড়ায়নি, বরং আঘাত হানছে সুনির্দিষ্ট কৌশলে। হুকটা এখানেই, হুথিদের যুদ্ধ শুধু প্রতিরোধ নয়, তা এখন ভূ রাজনৈতিক দাবার চাল। 2023 সালের নভেম্বর থেকে হুথিরা লোহিত সাগর, আরব সাগর, বাব আল মান্দাব প্রণালী ও আদিন উপসাগরে চলাচলকারী জাহাজগুলিকে লক্ষ্য করছে। তাদের ভাষায় এটা গাজার ফিলিস্তিনিদের প্রতি সহিংসতার অংশ। গাজা উপত্যকায় গত 18 মাস ধরে ইসরায়েলের নৃশংস হামলায় নিহত হয়েছেন 51,000 জনেরও বেশি। প্রতিশোধের আগুনেই যেন জ্বলে উঠছে ইয়েমেনের আকাশ। এই বছরের জানুয়ারিতে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। তখন হুথিরাও তাদের আক্রমণ বন্ধ রেখেছিল। কিন্তু টুইস্ট আসে গত মাসে। ইসরায়েল আবার গাজায় বিমান হামলা শুরু করলে হুথিরাও আবার ফিরছে আগের আগুনে, আগের চেয়ে বেশি জোরে, আরও নির্দিষ্ট লক্ষ্যে। এই বার্তা এখন আর গোপন নয়, এটি স্পষ্ট। ইসরায়েলের প্রতিটি আগ্রাসনের জবাব আসবে ইয়েমেনের আকাশ থেকে, আর প্রতিটি হামলা বলবে ফিলিস্তিন একা নয়। ইসরায়েল পর্যটনের মৌসুমকে অর্থনীতি কাজে লাগাতে যুদ্ধপূর্ব পরিস্থিতির মতো বিমানের ফ্লাইটগুলো ফিরিয়ে আনার চেষ্টা করছে। কিন্তু ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্রের আঘাতের মাধ্যমে তেল আবিবের অর্থনৈতিক ও বিমান সুবিধাকে ব্যাহত করেছে। অধিকৃত জেরুজালেমের একটি ট্রাভেল এজেন্সির সিইও বলেছেন, হুথিরা ঠিকই জানে তারা কি করছে। তারা বিমানবন্দরকে লক্ষ্য করে আঘাত হানছে, কারণ তারা জানে যে পর্যটনের ক্ষতি করলে ইসরায়েল অর্থনৈতিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এবং এই কৌশলটি কাজ করছে। ফার্স্ট নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, আমেরিকান ওয়েবসাইট মিডিয়া লাইন ইসরায়েলি বিমান চলাচল কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একটি প্রতিবেদনে লিখেছে যে ইয়েমেনি বাহিনী বেন গুরিয়ন বিমানবন্দরে আক্রমণ বৃদ্ধি করলে বেশ কয়েকটি বিদেশি বিমান সংস্থা অবিলম্বে ইসরায়েল থেকে সরে আসার হুমকি দিয়েছে। গত মার্চ মাসে ইয়েমেনি সশস্ত্র বাহিনী স্পষ্টভাবে বলেছিল যে বেন গুরিয়ন বিমানবন্দর বিমান চলাচলের জন্য নিরাপদ নয়, এবং গাজার উপর ইসরায়েলি যুদ্ধ বন্ধ না হওয়া এবং ফিলিস্তিনিদের ওপর থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এটি ঝুঁকিপূর্ণ থাকবে।